Hello friends, welcome back to your channel pariksha.com. Easy to understand, easy to learn. বন্ধুরা, আমরা আগের দিন তোমরা জানোই যে শুরু করেছিলাম আইসিডিএস মেন্সের যেটার পরীক্ষা আসন্ন তার ম্যাথের ডেসক্রিপটিভ ক্লাস। আর তাতে আমি তোমাদেরকে অনুপাত এবং সমানুপাতের ওপর বেসিক কনসেপ্ট দিয়েছিলাম। আজ বন্ধুরা আমরা দেখে নেব এই অনুপাত সমানুপাতের সম্ভাব্য অঙ্কগুলো কি কি এবং সেই অঙ্কগুলো পরীক্ষাতে তোমাদের কিভাবে সলভ করতে হবে। যেহেতু এটা ডেসক্রিপটিভ তাই বন্ধুরা এখানে কিন্তু একদম যেভাবে তোমরা মাধ্যমিকে বা মাধ্যমিক লেভেলের পরীক্ষাগুলোতে লিখে লিখে অঙ্ক করতে, এখানেও ঠিক একদম একইভাবেই অঙ্কগুলোকে করতে হবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলো শুরু করে নিই আজকের ক্লাস। বন্ধুরা এই হলো আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। দেখো এখানে কি বলেছে। আচ্ছা, আমি তোমাদের এটা আগের দিনও বলেছি, কোশ্চেন কিন্তু তোমাদের ইংলিশে থাকবে। তোমাদের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ অর্থাৎ হয় বাংলাতে না হলে ইংলিশে কিন্তু অঙ্কগুলো সলভ করতে হবে, দুটো মিক্সড করলে হবে না। দেখো এখানে কি বলেছে, ইফ a is to b equal to 2 is to 3, b is to c equal to 4 is to 5, c is to d equal to 7 is to 9, then find the value of a is to b is to c is to d. দেখো এই অঙ্কটা এমনিতে নর্মালি আমরা কম্পিটিটিভ এক্সামের যখন প্রিলিমস দিই বা অন্যান্য পরীক্ষাগুলো দিই তাতে কি হয় আমরা শর্ট মেথডে এটা চোখে দেখে করতে পারি, কিন্তু এখানে যেহেতু এটা ডেসক্রিপ্ট তাই একটু লেন্দি ভাবে করতে হবে আর সেটা লিখতে হবে। দেখো বন্ধুরা, যেহেতু আমি এখন তোমাদের সময়ের অভাবে সম্পূর্ণ লেখাটা লিখে দেখাতে পারছি না, তাই আমি তোমাদের অঙ্কগুলো এখানে ফার্স্টে বুঝিয়ে দেবো কিভাবে করতে হবে, কি কি লিখতে হবে সেটাও আমি বলে দেবো। আর তারপরে তোমরা কি করবে, তোমরা আমাদের যে ডেসক্রিপশন বক্সটা থাকবে সেই বক্সে আমি তোমাদের পিডিএফ লিংক দিয়ে দেবো, সেই পিডিএফ থেকে দেখে নেবে যে অঙ্কগুলো কিভাবে আমি লিখে তোমাদের প্রেজেন্ট করেছি। ওকে, তাহলে চলো করা যাক শুরু। দেখো এখানে যেহেতু বলেছে a is to b সমান 2 is to 3, আমরা এখানে লিখে নেবো ফার্স্টে যে প্রশ্নানুসারে a is to b equal to 2 is to 3, সুতরাং লিখবো দিয়ে তারপর লিখবো কি a বাই b ইকুয়াল টু 2/3। দেখো আমি কিন্তু তোমাদের মুখে বলেই দিচ্ছি কিভাবে লিখতে হবে, আর তারপরেও কিন্তু ওই যে বললাম পিডিএফ থেকে দেখে নেবে। আবার এটা আমাদের গেল 1 নম্বর। আবার b is to c সমান কত 4 is to 5, তাহলে b বাই c সমান আমরা কি লিখবো এখানে 4/5। আর থার্ডে হচ্ছে c is to d সমান 7 is to 9, তাহলে c বাই d আমরা কি লিখবো 7/9, 3 নম্বর। এরপর আমাদের নেক্সট আমরা একটা কথা লিখব যে এখন 1 নং এবং 2 নং সমীকরণ দেখতে পাচ্ছ এখানে 1 নং এবং 2 নং সমীকরণ, এই 1 নং এবং 2 নং সমীকরণে এই b যেটা দেখতে পাচ্ছ এই b এর মান তুলনা করে পাই। অর্থাৎ এখানে দেখো আমাদের 3 আছে, এখানে 4 আছে, এই দুটোকে b আলাদা আছে তাই b কে আমাকে 1 করতে হবে a is to b is to c is to d পেতে গেলে, তাই সেই কাজটাই করব। আর এটা করতে হলে কি করতে হবে বন্ধুরা, আমাদের এখানে যে b আছে 4, সেই 4 দিয়ে এই রেশিওতে গুণ করে দেবো। অর্থাৎ 1 নং সমীকরণটার চেঞ্জ হয়ে হবে 2/3 ইন্টু 4/4, অর্থাৎ কত আসবে 8/12। আর 2 নম্বর সমীকরণটা চেঞ্জ হয়ে হবে b বাই c ইকুয়াল টু 4/5 গুণিত 3/3। এই যে 3, এই 3 দিয়ে উপর নিচে গুণ করে দেবো। উপর নিচে কেন গুণ করবো, কারণ 3 দিয়ে গুণ করছি মানে এটা তো পাশে কিছু নেই, 1 আছে, 3/3 করলে 1 হয়ে যাবে। আচ্ছা 12/15। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, a পেলাম, b পেলাম, c পেলাম। a পেলাম 8, b পেলাম 12, c পেলাম 15, a is to b is to c পেয়ে গেলাম। আচ্ছা এবার বাকি থাকলো কে পড়ে d, ডিটা কোথায় থেকে পাবো, ডিটা বন্ধুরা এই 3 নম্বর সমীকরণ থেকে পাবো। সেখানে দেখো সিটা কিন্তু 7 হয়ে আছে, তাই সিটাকেও চেঞ্জ করতে হবে। তাই এখানে আমরা একটা কথা লিখবো যে এখন এই সমীকরণ যেটা আছে এটাকে আমরা 4 নম্বর দিয়ে নেবো, দিয়ে বলবো যে এখন 4 নং এবং 3 নং সমীকরণ দুটোকে তুলনা করে পাই, দিয়ে কি করব এই b বাই c ইকুয়াল টু যেটা 12/15 আছে এটাকে চেঞ্জ করব না, কারণ এখানে চেঞ্জ করলে দেখতে পাবে আবার c ও চেঞ্জ, b ও চেঞ্জ হয়ে যাবে, এও চেঞ্জ হবে, অসুবিধা হবে, তাই এটাকে ফিক্সড রেখে দেবো। এটা 5 নম্বর দেবো। চেঞ্জ করবো কোনটাকে, শুধু এই c বাই d যেটা আছে আমাদের অর্থাৎ 3 নং সমীকরণ যেটা আছে সেটাকে আমরা চেঞ্জ করে নেবো। কিভাবে চেঞ্জ করব, এখানে আছে 7/9, তাহলে এখানে আমাকে c কত করতে হবে 15 করতে হবে। c 15 করতে কি করতে হবে 15/7 দিয়ে গুণ করতে হবে। তো এই দুটো উপর নিচে আমরা 15/7 দিয়ে গুণ করে নিলাম, তাহলে আমাদের এখানে আসবে 15/9 গুণ 15/7। তাহলে আমাদের ফাইনালি কি পেলাম, a is to b is to c is to d কি পেলাম আমরা পেলাম এখানে a পেয়েছি কত 8 is to b পেয়েছি 12 is to c পেয়েছি 15 is to d পেলাম কত 9 গুণ 15/7। গুণ করে দাও 7টাকে সবকে, 27 56, 7 12 84, 7 15 105, 9 15 135 হয়ে গেল।
তাহলে আমাদের অ্যান্সার কত 56:84:105:135। বোঝা গেল? আর এই যে বন্ধুরা, আমি তোমাদের যেমন বললাম যে অঙ্কগুলো কিভাবে লিখতে হবে সেটা আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো। তো এই যে আমি তোমাদের একটা অঙ্ক জাস্ট দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখেছি, সেটা কিন্তু তোমাদের এইভাবে লিখতে হবে। আর এইভাবে প্রত্যেকটা অঙ্কে কিন্তু পিডিএফ এ তোমাদের কিভাবে লিখছি সেটা দেওয়া থাকবে, তোমরা গিয়ে দেখে নেবে এবং সেই অঙ্কগুলো এইভাবেই লিখে নেবে। এখন শুধু বুঝে নাও। দেখো বন্ধুরা, নেক্সট প্রবলেম কি বলেছে, ফাইন্ড দ্য ফোর্থ প্রপোর্শনেট অফ 2:7 সমানুপাত 8 জিজ্ঞাসা চিহ্ন। অর্থাৎ ফোর্থ প্রপোর্শনেট মানে কি, চতুর্থ পদটা, সমানুপাতের চতুর্থ পদটা বের করতে বলেছে। এখন দেখো বন্ধুরা, আমরা কি জানি, চতুর্থ পদ বের করার আগে আমরা জানি কি সমানুপাত। সমানুপাত মানে আমরা আগের দিনই দেখলাম যে প্রান্তীয় পদ দুটোর গুণফল ইকুয়াল টু মধ্যপদ দুটোর গুণফল হয়, তাই তো? আমি ওটা লিখছি না এখানে, তোমরা আশা করছি জানোই, আগের ক্লাসটা দেখিয়েছো। তাহলে এখানে দেখো প্রান্তীয় পদ কি কি আছে। প্রান্তীয় পদ আছে 2, আর একটা প্রান্তীয় পদ জিজ্ঞাসা করেছে, তো ওই প্রান্তীয় পদটা ধরে নিলাম আমরা এক্স। অর্থাৎ আমরা লিখবো এখানে যে ধরি চতুর্থ পদটি সমান এক্স। তাহলে প্রান্তীয় পদ দুটো গুণফল হলো 2 × x ইকুয়াল টু মধ্যপদ কি কি আছে 7 আর 8, তো 7 × 8। ঠিক আছে, তাহলে এখান থেকে x এর মান পাবো 7 × 8/2, অর্থাৎ x ইকুয়াল টু পেলাম 28। এটারও বন্ধুরা শর্ট প্রসেসে কিন্তু কি বললাম, ডেসক্রিপটিভ যেহেতু এটা, তাই আমরা লিখেই করব। আর আমি মুখে যে কথাগুলো বললাম এই কথাগুলোই খাতাতে লেখা আছে, ঠিক আছে? সেগুলো তোমরা কোথায় পাবে? আবারও বলছি, সেগুলো তোমরা ডেসক্রিপশন বক্সের পিডিএফ লিংকে যাবে, সেখানেই তোমরা পিডিএফ এ পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট প্রবলেমটা যাওয়া যাক। দেখো নেক্সট প্রবলেম কি বলেছে, ফাইন্ড দ্য মিন ভ্যালু অফ 36 and 49। মিন ভ্যালু মানে আগের দিনই তোমাদের বলেছি, মিন ভ্যালু মানে হচ্ছে মধ্যপদ। তাহলে দেখো অঙ্কটা কিভাবে করছি, চলো। তাহলে এখানে ফার্স্টে কি করব, ধরে নেব মধ্যপদটা সমান এক্স। আমি যেটা বললাম মধ্যপদ সমান এক্স, এটা কিন্তু লিখতে হবে, ধরি মধ্যপদ সমান এক্স। আমি এখন লিখছি না, জাস্ট বুঝিয়ে চলে যাচ্ছি, লেখাটা পিডিএফ পেয়ে যাবে, বারবারই বলছি। তাহলে কি হলো, যেহেতু মধ্যপদ এক্স, এবার মধ্যপদটা তো আমাদের তৃতীয় সমানুপাতির একটা পদ, তাই তো? আর তৃতীয় সমানুপাতি মানে আমরা কি লিখতে পারি, যে আমরা বুঝতে পারছি এখানে, তার মানে 36, এখানে দেখো যাওয়া এক্সট্রা যেটা আছে মধ্যপদ, সেটা কাদের মধ্যপদ, 36 আর 49 এর মধ্যপদ। এটাই তো বলেছে, জানতে চেয়েছে, তাই আমি এই জায়গাটাই ধরে নিয়েছি এক্স। তাহলে 36 এক্স আর 49 এটা কিসে আছে, তৃতীয় সমানুপাতিতে আছে। আর তৃতীয় সমানুপাতি মানে আমরা লিখতে পারি 36 × x সমানুপাত x = 49। ঠিক আছে, অর্থাৎ ক্রমিক সমানুপাতি, একই জিনিস সবই। তাহলে এখান থেকে কি পাবো আমরা, 36/x ইকুয়াল টু x/49। তাহলে আমরা পাবো কি, x ইকুয়াল টু x স্কোয়ার ইকুয়াল টু 49 × 36। তাহলে এখান থেকে x ইকুয়াল টু √49 × 36 করলে কত হবে, 49 এর রুট করলে 7, 36 এর রুট করলে 6, অর্থাৎ 42। তাহলে আমরা পেলাম কি 36 আর 49 এর মধ্যপদ 42। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট প্রবলেম। দেখো নেক্সট প্রবলেম কি বলেছে, নেক্সট প্রবলেম আছে ইফ 2 + x, 8 + x, 26 + x are in continuous proportional then find the value of x। অর্থাৎ বলতে চাইছে 2 + x, 8 + x, 26 + x এরা কন্টিনিউয়াস প্রপোর্শনাল অর্থাৎ ক্রমিক সমানুপাতিতে আছে, তাহলে x এর ভ্যালু কত। একটু আগে দেখালাম তোমাদের আগের অঙ্কটাতে ক্রমিক সমানুপাতি, তাই তো? তাহলে এখানে ঠিক একই কাজটাই করব। ক্রমিক সমানুপাতি মানে কি বললাম, যেহেতু 2 + x, 26 + x আর 8 + x ক্রমিক সমানুপাতিতে আছে, তাহলে অর্থাৎ কি হলো, 2 + x = 8 + x সমানুপাত 8 + x = 26 + x। ক্রমিক সমানুপাত কি জিনিস আগের দিন তোমরা পড়েছো। তাহলে এখান থেকে কি বের করতে পারবো আমি, 2 + x/8 + x ইকুয়াল টু 8 + x/26 + x। সমাধান করতে হবে, এই দুটো গুণ হবে, 8 + x এর হোল স্কোয়ার ইকুয়াল টু 2 + x × 26 + x সমান কি আসবে, অর্থাৎ এখানে এগুলো বা লিখতে হবে, সব তীর চিহ্ন যেগুলো আমি দিচ্ছি এগুলো সব বা লিখতে হবে। বা 8 + x এর হোল স্কোয়ার মানে 64 + 16x + x² ইকুয়াল টু, এই দুটো গুণ হবে, অর্থাৎ 26 × 2 = 52 প্লাস 26x প্লাস 2x 28x প্লাস x²। দুদিকে x² আছে, কেটে গেল। এইদিকে 28x আছে, 16x দিকে গিয়ে কি হবে, বিয়োগ হবে। তাহলে কত আসবে, 12x ইকুয়াল টু 64 এর দিকে আছে, 52 এসে দিকে কি হবে, বিয়োগ হবে। তাহলে কত আসবে, 2, 5, 1। তাহলে x ইকুয়াল টু কত পেলাম, 1। তাহলে আমাদের
এখানে লিখতে হবে সুতরাং নির্ণেয় এক্স এর মান 1। ওকে, বোঝা গেল তাহলে? ক্লিয়ার? চলো এবার নেক্সট, এবার একটু কঠিন জায়গায় যাই। এতক্ষণ পুরো বেসিক কনসেপ্টের উপর এই কটা অঙ্ক দেখলাম, এবার একটু কঠিন। দেখো এই অঙ্কটা কি বলেছে, এ ব্যাগ কন্টেন্স, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এ ব্যাগ কন্টেন্স সাম 1 rupee 50 paisa and 25 paisa coins in ratio 5:6:8. If the total value of coins is rupees 200, then find the number of 50 paisa coins. অর্থাৎ একটা ব্যাগে ধরে নাও 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা কয়েন মিলে, অর্থাৎ কয়েনের অনুপাত আছে 5:6:8। আর এই কয়েনগুলো মিলে ব্যাগে আমার টোটাল কত আছে? 200 টাকা আছে। অনুপাতটা আছে সংখ্যাতে, অর্থাৎ নাম্বার অফ কয়েন্স এর রেশিও, নাম্বার অফ কয়েন্স এর রেশিও আছে 5:6:8। আর টোটাল ভ্যালু আছে, অর্থাৎ কয়েন যেগুলো আছে সেগুলো মিলে টোটাল ভ্যালুটা কত আছে? 200 টাকা আছে। তাহলে অবভিয়াসলি দেখো এখানে কয়েনের সংখ্যা আছে 5:6:8, অর্থাৎ কি 1 টাকা আছে 5টা, 50 পয়সা আছে 6টা, 25 পয়সা আছে 8টা, তাই তো? তাহলে এখান থেকে আমাদের যেহেতু টোটালটা ভ্যালুতে আছে, আমরা তাই এগুলোও কিন্তু টাকাতে অর্থাৎ ভ্যালুতে প্রকাশ করে নেব। তাহলে 5টা 1 টাকার কয়েন মানে কি? 5 টাকা 1 টাকা মানে টোটাল আছে আমার 5 টাকা। 1 টাকার কয়েনে আমার কত টাকা পাচ্ছি? 5 টাকা আছে 1 টাকার কয়েনে। আচ্ছা, 50 পয়সা আছে 6টা, তাই তো? তাহলে 50 পয়সা 6টা যদি থাকে, তাহলে 50 পয়সার কয়েনে কত টাকা আমার আছে? 50 পয়সার কয়েনে আছে আমার তাহলে 3 টাকা। কেন কি? কারণ দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়, তাহলে 6টা 50 পয়সা মানে 3 টাকা হবে। বুঝলে? 6/2:2। আচ্ছা, আর 8টা 25 পয়সা আছে, তাহলে কত টাকা পাবো? 8টা 25 পয়সা মানে দেখো 4টে 25 পয়সাই হয় 1 টাকা, তাহলে 8টা 25 পয়সা মানে কত হবে? এখানে 8টা 25 পয়সা মানে আসবে 8/4। ওকে, তাহলে আমার রেশিওটা হলো 5:3:2। এটা কিসে পেলাম? এটা 1 টাকার কয়েন, 50 পয়সা আর 25 পয়সার ভ্যালু রেশিও, অর্থাৎ টাকাতে রেশিও, তাই তো? তার মানে এখানে আমি বলতে পারি যে 1 টাকা যেটা আছে, দেখো যেহেতু এটা ডিসক্রিপ্ট বড় করে করতে হবে আগেই বললাম, তাই আমরা এখানে কিন্তু লিখবো যে সুতরাং এখানে 1 টাকার আনুপাতিক ভাগার কত? 5/10। আচ্ছা, 50 পয়সার টাকা হিসাবে আনুপাতিক ভাগার কত হবে? 3/10। আর 25 পয়সার টাকা হিসাবে আনুপাতিক ভাগার কত আসবে? 2/10। ক্লিয়ার? আচ্ছা, এবার জানতে কি চেয়েছে? জানতে চেয়েছে 50 পয়সার কয়েন কটা আছে, 50 পয়সার কয়েনের সংখ্যা কত। আচ্ছা, সংখ্যা তো পরে বের করবো, কিন্তু এখানে আগে দেখতে হবে টোটালটা কিসে দিয়েছে। টোটালটা ভ্যালুতে দিয়েছে, অর্থাৎ কত টাকা আছে সেটা বলে দিয়েছে। আচ্ছা, তাহলে আর বের করতে বলেছে 50 পয়সা, তাহলে ফার্স্টে আমরা বের করে নেবো কি 50 পয়সার কয়েনে মোট কত টাকা আছে, তাই তো? তাহলে 50 পয়সার কয়েনে মোট কত টাকা আছে কি করে বের করবো? তোমরা জানোই আনুপাতিক ভাগারকে, সরি এখানে আনুপাতিক ভাগার কত? আনুপাতিক 3/10, আনুপাতিক ভাগারকে মোট ভ্যালু দিয়ে গুণ করলেই আমরা টাকাটা পেয়ে যাই। তাহলে আনুপাতিক ভাগার আছে 3/10, মোট ভ্যালু 200 টাকা, তাহলে 50 পয়সা আছে আমার, এই 0 কেটে দিলাম, 60 টাকা। অর্থাৎ 50 পয়সার কয়েনে মোট আছে আমার 60 টাকা। যেহেতু 50 পয়সার কয়েনে মোট আছে আমার 60 টাকা, তাহলে 50 পয়সার কয়েন কটা আছে? 60 গুণ 2। কারণ কি? একটু আগে বললাম দুটো 50 পয়সায় 1 টাকা হয়, অর্থাৎ 1 টাকা হয় দুটো 50 পয়সায়। তাহলে 60 টাকা হবে কটা 50 পয়সায়? 60 গুণ 2, অর্থাৎ 120টা 50 পয়সায়। ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, যদি এখানে কোথাও ডাউট থেকে থাকে পরের অঙ্কটা দেখো, এটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। একই টাইপের অঙ্ক আছে। দেখো বন্ধুরা, এখানে পরের অঙ্কটা কি বলেছে? এ ব্যাগ কন্টেন্টস, দেখো একই টাইপের অঙ্ক, এখানেও সে 1 টাকা 50 পয়সা কন্টেন্ট করার কথা বলেছে। এ ব্যাগ কন্টেন্টস সাম 1 rupee 50 paisa and 25 paisa coins whose value ratio 3:2:5. If the number of coins is 135, find the number of 25 পয়সা কয়েন্স। তাহলে আমি যেটা বললাম তোমাদের, কি দেওয়া আছে এখানে? 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার কি রেশিও দেওয়া আছে? রেশিওটা কিসের রেশিও? ভ্যালু রেশিও, অর্থাৎ কি মূল্যের অনুপাত দেওয়া আছে, যে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা মিলে 25 পয়সার কয়েনে কত টাকা আছে সেটা আমাদের দেওয়া আছে। অর্থাৎ
এটা যদি থাকে 5:2, যে সরি এখানে রেশিওটা দেওয়া আছে 3:2:5, তাহলে এর অর্থটা কি দাঁড়াচ্ছে? অর্থাৎ অর্থটা দাঁড়াচ্ছে এখানে 1 টাকার কয়েনে আছে আমার 3 টাকা, যেহেতু এটা ভ্যালু রেশিও, তাই 1 টাকার কয়েনে আছে আমার 3 টাকা, 50 পয়সার কয়েনে আছে আমার 2 টাকা, 25 পয়সার কয়েনে আছে আমার 5 টাকা। এটা আমরা কি ধরে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি সেটাই থাকে, আর কিন্তু এখানে যে কন্ডিশনটা দিয়ে দিয়েছে সেটা কিন্তু টাকাতে দেয়নি, সেটা কিন্তু উল্টোটা দিয়েছে। আগেরটা যেমন কন্ডিশনটা দিয়েছিল টোটাল টাকাতে, আর রেশিওটা বলে দিয়েছিল কটা কয়েন আছে, সংখ্যাগুলো রেশিও বলে দিয়েছিল। এখানে উল্টোটা করেছে, এখানে ভ্যালু রেশিও বলে দিয়েছে আর কন্ডিশন দিয়ে দিয়েছে সংখ্যাতে। ওকে, পার্থক্যটা বুঝতে পারছো আশা করি। দেখো এখানে যেহেতু কয়েনগুলো সংখ্যা দিয়ে দিয়েছে, অর্থাৎ কটা টোটাল কটা কয়েন আছে সেটা বলে দিয়েছে, তাই আমরা এখান থেকে কি করব, এখান থেকে এবার আমরা চলে আসবো সংখ্যাতে, যে 1 টাকার কয়েন ইস্টু 50 পয়সার কয়েন ইস্টু 25 পয়সার কয়েন, এদের সংখ্যার অনুপাতটা আমরা বের করে নেব। দেখো যেহেতু 1 টাকার কয়েন 50 পয়সার কয়েন এবং 25 পয়সার কয়েনের মূল্যের অনুপাত 3:2:5, তাই আমরা বলতে পারছিলাম কি 1 টাকার কয়েনে আছে 3 টাকা, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, 1 টাকার কয়েনে আছে 3 টাকা, তার মানে 1 টাকার কয়েন কটা আছে, 3টে আছে। আবার 50 পয়সার কয়েনে আছে 2 টাকা, তাহলে 50 পয়সার কয়েন কটা আছে, 2 গুণ 2, অবভিয়াসলি, যেটা আগে বললাম, দুটো 50 পয়সা মানে 1 টাকা। ওকে, তার মানে 50 পয়সার কয়েন আছে আমার 2 গুণ 2। আবার 25 পয়সার কয়েন, 25 পয়সার কয়েনে 5 টাকা আছে, তাহলে 25 পয়সার কয়েন কটা নিতে হবে, 25 পয়সার কয়েন নিতে হবে কটা, 5 গুণ 4, 20টা। বোঝা যাচ্ছে তো? তাহলে এটা আসবে 3:4:20। তাহলে আমি কিন্তু এখান থেকে বলতে পারবো যে কি, এখান থেকে আমি বলতে পারবো যে 25 পয়সা আছে আমার, এই 25 পয়সার সংখ্যার আনুপাতিক ভাগার কত হচ্ছে, 20/3 + 4 + 20, মানে কত, 4 3 7 আর 20 27, অর্থাৎ 20/27 অংশ। অর্থাৎ এটা আনুপাতিক ভাগার বেরোলো, 25 পয়সার সংখ্যার আনুপাতিক ভাগার কত বেরোলো, 20/27। যেহেতু আনুপাতিক ভাগার পেয়ে গেছি, আবার দেওয়া আছে আমার টোটাল কয়েন কটা 135টা, তাহলে এখান থেকে আমি 25 পয়সা কয়েন এক্স্যাক্টলি কটা আছে ওই ব্যাগে বের করে নিতে পারবো। আর সেটা কটা, এটাকে 135 গুণ করলে পেয়ে যাবো। আচ্ছা, গুণ করলে কাটাকুটি করলে কত আসবে, 100। তার মানে 25 পয়সা কয়েন আছে আমার ওই ব্যাগে 100টা, আর সেটাই জানতে চেয়েছে, হয়ে গেল আমার অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট প্রবলেম। দেখো কি বলেছে অঙ্কটায়, রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন 2 jars are 5:1 and 7:2 respectively. If equal quantities, এই জায়গাটা খেয়াল করবে, if equal quantities of mixtures are taken together and mixed, what ratio of milk and water in new mixture? কি বলেছে, দুটো জার দিয়ে দিয়েছে, দুটো জারে দুধ আর জলের অনুপাত, মানে দুটো জারে ধরো দুধ আছে, দুধ মানে তো সেখানে দুধ আর জল মিক্সড থাকে, তাই তো? একটা জারে দুধ আর জলের অনুপাত আছে, আমি জানি সেটা হচ্ছে 5:1, আর একটা জারে দুধ আর জলের অনুপাত আছে 7:2। এবার বলেছে কি, দুটো জার থেকে ইকুয়াল পরিমাণ তুলে অন্য একটা জারে ঢালা হলো। যখন দুটো জার থেকে আমি ইকুয়াল পরিমাণ তুলছি, তখন এই প্রথম জারটা থেকেও যতটা আমার উঠছে, দ্বিতীয় জার থেকেও ততটাই মিশ্রণ আমার উঠছে, অর্থাৎ কি দুধ আর জলের মিশ্রণ উঠছে, তাই তো? আচ্ছা, তাহলে বলেছে নতুন যে জারটা পেলাম, নতুন যে জারে আমি ঢাললাম, সেই জারে দুধ আর জলের অনুপাত কত। দেখো এখানে কি বলা আছে, আমাকে যেগুলো বলা আছে সেগুলো ফার্স্ট একটু লিখে নিই। প্রথম জারে দুধ আর জল, দুধ ইস্টু জল আমার জানা আছে 5:1, আর দ্বিতীয় জারে দুধ ইস্টু জল আমরা জানি, দুধ ইস্টু জল আমরা লিখছি না বারবার, 7:2। দেখো আমি লিখছি না কেন, আমি বারবারই তোমাদের বলছি, কারণ আমি এগুলো ঠিক মতো গুছিয়ে লিখিয়ে পিডিএফ এ দিয়ে দিয়েছি, তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটা থেকে পিডিএফটা নিয়ে নেবে। আচ্ছা, তাহলে প্রথম জারে যেহেতু দুধ আর জলের অনুপাত 5:1, তাহলে আমরা এটা বলতে পারি না, প্রথম জারে দুধের আনুপাতিক ভাগার কত হবে, 5/6, আর জলের আনুপাতিক ভাগার কত আসবে, 1/6। ঠিক একইভাবে দ্বিতীয় জারে দুধের আনুপাতিক ভাগার 7/9, আর জলের আনুপাতিক ভাগার 2/9। ক্লিয়ার? আচ্ছা, এবার যেহেতু দুটো জার থেকে সমান পরিমাণ উঠিয়ে, মানে মিশ্রণ উঠিয়ে তৃতীয় একটা জারে ঢালা হচ্ছে, তাই দেখো এক্ষেত্রে কি হবে, দুধের সঙ্গে দুধ যোগ হবে আর জলের সঙ্গে জল যোগ হবে, তাই তো? তাহলে প্রথম জার থেকে যখন ধরে নিলাম, দুটো জার থেকে আমি 1 ভাগ করে তুলছি, ঠিক আছে? প্রথম জার থেকে আমি 1 ভাগ তুললাম, দ্বিতীয় জার থেকে আমি 1 ভাগ তুললাম, সমান তুলতে বলেছে। এবার প্রথম জার থেকে যদি 1 ভাগ তুলি, প্রথম জারে 1 ভাগে
দুধ কত থাকছে আমার 5/6, তার সাথে দ্বিতীয় জারের 1/, দুধটা যুক্ত হবে অর্থাৎ 7/9 ইস টু প্রথম জারের 1/, জল কত 1/6 দেখতে পাচ্ছ এখানে, ইস প্লাস দ্বিতীয় জারের মিশ্রণে জল কত 1/, 2/9। ক্লিয়ার? এবার এই দুটোর রেশিও বের করতে হবে হিসাব করে, ক্যালকুলেশন করে। দেখো 6 আর 9 লসাগু 18, আচ্ছা এখানে 15 প্লাস এখানে 14 ইস টু এখানে 18, 3 প্লাস 4, তাহলে আমার আসলো 18 কেটে যাবে 29 ইস টু 7। তাহলে আমি কি পেলাম, নতুন মিশ্রণে দুধ আর জলের অনুপাত 29 ইস টু 7। বোঝা গেছে? যখনই নতুন জায়গায় ঢালছি দুধের সঙ্গে তো দুধ গিয়ে যুক্ত হবে, জলের সঙ্গে জল গিয়ে যুক্ত হবে, তাই এখানে আমি কি করেছি, দুধের সঙ্গে দুধ যোগ করেছি আর জলের সঙ্গে জল যোগ করেছি। যেহেতু এটার থেকেও প্রথমটা থেকেও 1 ভাগ তুলেছি, দ্বিতীয় থেকেও 1 ভাগ তুলেছি, তাই এগুলোর সঙ্গে 1 গুণ হয়ে আছে, সেই এটা লিখলাম না। ক্লিয়ার? চলো নেক্সট। দেখো বন্ধুরা, এই প্রবলেমটা কি বলা হয়েছে, দ্য রেশিও অফ দ্য এজ বিটুইন ফাদার অ্যান্ড সান ইজ 8:3. আফটার 10 years the ratio of their age will be 2:1. Find the age of them. দেখো এটা খুবই কমন অঙ্ক, এটাকেও বহুবার দিয়েছে পিএসসি মেন্সের পরীক্ষাগুলোতে, পিতা পুত্রের অঙ্ক। ঠিক আছে, তো এখানে কি বলছে যে বাবা এবং ছেলের বয়সের অনুপাত, পিতা ইস টু পুত্র, এজের অনুপাত কত, এজের অনুপাত দেওয়া আছে 8:3, তাই তো? তাহলে আমি এখান থেকে দেখো ধরে নিতে পারি না যে পিতার বয়স 8x বছর, পুত্রের বয়স 3x বছর হলো। এবার 10 বছর পর, তাহলে 10 বছর পর পিতার বয়স কত হবে, 8x প্লাস 10, পুত্রের বয়স হবে 3x প্লাস 10। সিম্পল জিনিস। এবার কি কন্ডিশন দিয়ে দিয়েছে, 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 2:1, ব্যাস হয়ে গেল অঙ্ক। 8x প্লাস 10 এখানে লিখে দেবো শুধু শর্তানুসারে, 8x প্লাস 10 বাই 3x প্লাস 10 ইকুয়াল টু 2/1। তাহলে আমাদের ক্যালকুলেশন করলেই চলে আসবে। এবার x এর মান বের করলেই এখানে আসবে আমাদের 8x প্লাস 10 ইকুয়াল টু 3 2 6, 6x প্লাস 10, সরি 20 হবে, 6x প্লাস 20। তাহলে এটা আমাদের এলো 2x ইকুয়াল টু 10, x ইকুয়াল টু 5। এবার পিতার বয়স জানতে চেয়েছে, তাহলে এই x এর মান 5, পিতার বয়স ধরেছি কত 8x, তাহলে পিতার বর্তমান বয়স 8 গুণ 5 সমান কত আসবে 40, আর পুত্রের বর্তমান বয়স 3 গুণ 5 মানে 15। ব্যাস হয়ে গেল অঙ্ক, আর কিচ্ছু নেই। এই জিনিসটাকে একটু গুছিয়ে লিখতে হবে, আর গুছিয়ে লেখানো কোথায় আছে, পিডিএফ এ আছে, আর সেই পিডিএফ এর লিংক ডেসক্রিপশন বক্সে আছে। ওকে, চলো নেক্সট অঙ্ক। আচ্ছা বন্ধুরা, নেক্সট অঙ্কটা শুরু করার আগে একটা কথা বলি, তো আমাদের কিন্তু এই পরীক্ষা.com-এ শুধুমাত্র ম্যাথ ডেসক্রিপটিভ নয়, যেহেতু পরীক্ষাটা সামনেই আসছে, তাই কিন্তু আমরা এখানে ইংলিশ বাংলা সবকিছু ডেসক্রিপটিভের ক্লাস শুরু করেছি। তোমরা যারা এই সমস্ত প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই আমাদের পরীক্ষা.com-এর প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে দেখবে পিএসসি ক্লার্কশিপ অ্যান্ড আইসিডিএস মেন্স বলে একটা প্লেলিস্ট রয়েছে। সেই প্লেলিস্টে কিন্তু ইংলিশ বাংলার রিপোর্ট রাইটিং, প্রিসি রাইটিং বা প্রতিবেদন রাইটিং এই সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। ওকে, চলো এবার এই অঙ্কটা করা যাক। দ্য ইনকাম অফ এ অ্যান্ড বি are in the ratio 5:3. Their expenses are 8:5 and their savings are 2:1. If the total savings of A and B is rupees 36,000, then find their income. অর্থাৎ বলেছে কি, সিম্পল অঙ্ক, এটাও খুব সহজ অঙ্ক। এ আর বি এর ইনকামের রেশিওটা বলে দিচ্ছে, অর্থাৎ আয়ের অনুপাত বলে দিচ্ছে 5:3। এ আর বি এর আয়ের অনুপাত বলে দিয়েছে 5:3 ইনকাম। আচ্ছা, আর কি বলেছে এখানে, আর বলে দিয়েছে তাদের সেভিংস এর অনুপাত, এ আর বি এর সেভিংস এর অনুপাত, সেভিংস কত বলে দিয়েছে 2:1। ওকে, আচ্ছা, দিয়ে জানতে চেয়েছে যে তাদের ইনকাম কত যদি তাদের টোটাল সেভিংস 36,000 হয়। টোটাল তাহলে মানে আমাদের টোটাল সেভিংসটা জানা আছে, টোটাল সেভিংস জানা আছে, অর্থাৎ সেভিংস মানে কি সঞ্চয়, পরীক্ষা কিন্তু সঞ্চয় বলে লিখতে হবে। হ্যাঁ, পরীক্ষা কিন্তু সেভিংস বা ইনকাম লেখা হবে না, আয় লিখতে হবে, কারণ সব বাংলায় লিখতে হবে। ওকে, টোটাল সেভিংস অর্থাৎ সেটা হচ্ছে 36,000 রুপি। ওকে, আচ্ছা, যদি তাই হয় তাহলে দেখো এখানে টোটাল সঞ্চয় দেওয়া আছে, আমার সঞ্চয়ের রেশিও দেওয়া আছে, তাহলে প্রথম কাজ কি হবে আমাদের, এ আর বি এর ইন্ডিভিজুয়াল সঞ্চয় বের করে নেওয়া। সেটাই লিখবো এখানে যে প্রদত্ত অঙ্কে এ এবং বি এর সঞ্চয়ের অনুপাত 2:1, মোট সঞ্চয় 36,000, তাহলে এর সঞ্চয় কত আসবে
ভাগার করলে, আনুপাতিক ভাগার করলে কত হয়, 2/3 ইন্টু এটা গুণ করতে হবে 36,000, তাহলে কত পাবো এখান থেকে, 24,000 হচ্ছে এর সঞ্চয়। একইভাবে আমরা কিন্তু বি এর সঞ্চয় বের করব। বি এর সঞ্চয় আসবে আমাদের 1/3 ইন্টু 36,000, অর্থাৎ আমাদের এটা আসবে 12,000। তাহলে এর সঞ্চয় 24,000 টাকা, বি এর সঞ্চয় 12,000 টাকা। ওকে, এবার কি করব আমরা, এখানে জানি হচ্ছে কি এ আর বি এর আয়ের অনুপাত জানি, আর কি জানি, এ আর বি এর খরচার অনুপাত অর্থাৎ ব্যয়ের অনুপাত। আচ্ছা, আমরা তো এটা জানি যে ব্যয় মানে কি, ব্যয় মানে আয় থেকে সঞ্চয় যদি বিয়োগ করি তাহলেই ব্যয় পাবো। তাহলে বন্ধুরা আমরা কি করবো, এখানে বলবো, লিখবো এখানে যে ধরি, যেহেতু এখানে আয়ের অনুপাত দেওয়া আছে, এখান থেকে আমরা কি করব, লিখে নেব, ধরি এ এর আয়ের পরিমাণ 5, এই 5 থেকে 5x, আর বির আয়ের পরিমাণ 3 থেকে 3x টাকা পেয়ে গেলাম। তাহলে আমাদের শর্ত কি আসবে, তাহলে আমরা এবার লিখতে পারবো শর্তানুসারে 5x মাইনাস এই যে এর আয় 5x, সঞ্চয় 24,000, বাই বি এর আয় 3x, সঞ্চয় 12,000, ইকুয়াল টু রেশিওটা তো, এটা তো আমরা কি পেলাম, খরচা টোটালটা, এটাও এর, এটা এর খরচা, এটা বি এর খরচা, ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারবো প্রশ্নে যেহেতু দেওয়া আছে খরচার অনুপাত 8:5, তাহলে ইকুয়াল টু 8/5। এবার সিম্পল ক্যালকুলেশন করো, দেখো হয়ে যাবে অঙ্কটা। 25x মাইনাস 5×24 120,000 ইকুয়াল টু 3×24x মাইনাস 8×12 96,000 হলো। এবার বা 25x থেকে 24x বাদ দাও, এখানে পেয়ে যাবে কত, x। আচ্ছা, এদিকে 1,20,000 আছে, 1,20,000টা এদিকে ডান দিকে যোগ হয়ে যাবে, তাহলে 1,20,000 থেকে 96,000 বাদ দাও, কত পাবে, 24,000। হয়ে গেল অঙ্ক। তাহলে x এর মান পেলাম 24,000। তাহলে এর আয় কত পাবো, 5 গুণ x করতে হবে, এই যে 5x ধরে নিয়েছিলাম, তাহলে 5 গুণ 24,000 করতে হবে, 5 গুণ 24,000 করলে হয় 1,20,000, আর এখানে 3 গুণ 24,000 করতে হবে, তাহলে হয় 72,000। তার মানে এর আয় হলো 1,20,000, বি এর আয় হলো 72,000। হয়ে গেল অঙ্ক। ওকে বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই, অনেকক্ষণ হয়ে গেছে, আজকে আর করানো যাবে না। তো আমি ভেবেছিলাম হয়তো অনুপাত সমানুপাতে সব কটা অঙ্ক আজকে শেষ করে দিতে পারবো, তার জন্যই আরো তাড়াতাড়ি তোমাদের অঙ্কগুলো করানোর চেষ্টা করছিলাম, কিন্তু আজকেও শেষ হলো না, আরো একটা দিন লাগবে। তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, আর পিডিএফ থেকে তোমরা অঙ্কগুলো দেখো, ভালো করে ফ্রেশ করে লেখো, ভালো করে প্র্যাকটিস করো। এই ধরনের অঙ্কগুলোই কিন্তু বারবার পিএসসি দেয়, এর বাইরে আর সেরকম কোনো অঙ্ক দেয় না। আমি তোমাদের যে কটা অঙ্ক করে দেবো সেগুলোই বারবার করে প্র্যাকটিস করো, এর বাইরে আর অন্য কিছু লাগবে না। ওকে বন্ধুরা, আচ্ছা, আর যদি তোমরা এই সংক্রান্ত তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে, বা তোমরা ধরো প্রতিবেদন লিখছো বা প্রেসি লিখছো বা বঙ্গানুবাদ করছো, কিন্তু বুঝতে পারছো না, তোমাদের ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। সেখানে তোমরা তোমাদের লেখাগুলো দেখাও, বা তোমাদের যা যা কোয়ারি জিজ্ঞাসা করতে পারো, নিজেরা সেখানে আলোচনাও করতে পারো। ওকে, আর সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, আর তোমাদের সমস্ত প্রবলেমগুলো সেখানে বলতে থাকো। ওকে বন্ধুরা, তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকছি, আসছি নেক্সট ভিডিও নিয়ে। ওকে, ততক্ষণ টাটা, বাই, থ্যাংক ইউ।